আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে এনট্রপি নিয়ে। তো দেখব আমরা যে এনট্রপি কি। এনট্রপি, ঠিক আছে। এনট্রপির যদি ডেফিনেশন বলে তাহলে এটা হবে মেজারমেন্ট অফ র্যান্ডমনেস, মানে বিশৃঙ্খলতার মাত্রা, ঠিক আছে। এখন বিশৃঙ্খলতার মাত্রা আমরা কি করে মেজার করব, ঠিক আছে। ধরো এটা একটা সলিড, এখানে কিছু আমার লিকুইড রয়েছে, আর এটা আমার গ্যাস, এখানে গ্যাসের অণুগুলো রয়েছে, ঠিক আছে। তো বিশৃঙ্খলতা মানে এনট্রপি মানে বিশৃঙ্খলতার মাত্রা। ভালো করে ভেবে দেখো, সলিড সলিড কেন? কারণ এখানে দুটি অণুর মধ্যে গ্যাপ খুবই কি হয়, খুবই কম হয়। দুটি অণুর মধ্যে গ্যাপ যেহেতু খুবই কম হয়, তাহলে ইন্টারমলিকুলার ডিস্টেন্স মানে আন্তরাণবিক ব্যবধানটা খুব কম হবে। তাই জন্য কি হবে, সলিড হয়ে থাকে। তো এদের মধ্যে আন্তরাণবিক ব্যবধান যদি কম হয়ে থাকে তাহলে অণুগুলির মধ্যে চলাচলটা কি হবে, কম হবে। অন্যদিকে লিকুইডের ক্ষেত্রে কি হয়, আন্তরাণবিক ব্যবধানটা সলিডের থেকে একটু বেশি হয়, কিন্তু গ্যাসিয়াস সিস্টেমের থেকে অনেকটাই কম হয়। তো এই জন্য এদের র্যান্ডমনেস সলিডের থেকে বেশি হবে, কিন্তু গ্যাসের থেকে কি হবে, কম হবে। আবার যদি দেখি গ্যাসিয়াস সিস্টেমের জন্য গ্যাসের মলিকুলগুলো একে অপরের থেকে অনেক ডিস্ট্যান্সে বেশি থাকে, অনেক বেশি ডিস্ট্যান্সে থাকে। তো এদের মধ্যে র্যান্ডমনেসটাই বেশি। তার মানে বলতে পারি গ্যাসের মধ্যে অণুগুলো বেশি জোরে জোরে চলাফেরা করে, যেখানে ইচ্ছে ইচ্ছে যাতায়াত করতে পারে। তাই জন্য সব থেকে এনট্রপি বেশি কার হবে, গ্যাসের এনট্রপি সব থেকে বেশি হবে, তারপরে হবে লিকুইড, তারপরে হবে সলিড। তাহলে র্যান্ডমনেস যদি বলি তাহলে সলিড যে কোনো জিনিসের র্যান্ডমনেস আমাদের কি হবে, কম হবে, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। সব থেকে বেশি হবে গ্যাসের জন্য। এই গেল স্টেটের উপরে ভিত্তি করে, ঠিক আছে। স্টেটের উপর মানে অবস্থার উপরে ভিত্তি করে, ঠিক আছে। আচ্ছা, এবার ধরো কোনো একটা রিয়াকশন, যদি একটা রিয়াকশন দেখি, কোনো রিয়াকশনের জন্য আমরা কি করে বলতে পারি এখানে ডেল এস ইকুয়ালস টু পজিটিভ হবে না ডেল এস ইকুয়ালস টু নেগেটিভ হবে, ঠিক আছে। ভালো করে দেখো, এইচ টু প্লাস সিএল টু কম্বাইন করে, সরি, এন টু প্লাস থ্রি এইচ টু কম্বাইন করে কি দিচ্ছে আমাদের, অ্যামোনিয়া। তাহলে একটা, এখানে সবাই কিসে আছে, গ্যাসে রয়েছে। একটা মলিকিউল নাইট্রোজেন, তিন মলিকিউল হাইড্রোজেন রিয়াকশন করার পরে দুই মলিকিউল কি পাচ্ছি আমরা, অ্যামোনিয়া পাচ্ছি। তাহলে চারটে মলিকিউল থেকে আমরা কটা মলিকিউল পাচ্ছি, নাইট্রোজেনের একটা, হাইড্রোজেনের তিনটে, চারটে মলিকিউল থেকে দুটো মলিকিউল পাচ্ছি। তো যদি দেখি, তো প্রথমে এখানে কি হবে, অনেক বেশি সংখ্যক নাইট্রোজেন হাইড্রোজেন থাকবে। তো যখন অ্যামোনিয়া তৈরি হবে, যেহেতু চারটে মলিকিউল থেকে আমরা দুটো মলিকিউল পাচ্ছি, তার মানে এখানে নাম্বার অফ মলিকিউলস কমে যাবে। তো এনট্রপির ক্ষেত্রে ইফ নাম্বার অফ molecules increases then entropy increase করবে। যদি অনুসংখ্যার বেড়ে যায় তাহলে কি হবে, বলতে পারি আমরা এনট্রপি বেড়ে যাবে। যদি অনুসংখ্যা কমে যায় তাহলে কি বলবো, তাহলে বলবো যে আমরা এনট্রপি কমে যাচ্ছে, ঠিক আছে।
মানে চারটে মলিকিউল থেকে দুটো মলিকিউল হলে যেমন বলতে পারি আমরা যে অনুসংখ্যা কমে যাচ্ছে, তাই জন্য হচ্ছে কি হবে, এখানে হচ্ছে কি আমাদের ডেল এসটা নেগেটিভ হবে। ঠিক আছে, এবার যদি বলি এমন একটা যদি হচ্ছে কি এক্সাম্পল নিই, যেখানে আমাদের ধরো অনুসংখ্যা বেড়ে যাচ্ছে, PCl5 থেকে PCl3 প্লাস Cl2, সবাই ধরো গ্যাসিয়াস স্টেটে রয়েছে। ঠিক আছে, তো এখানে দেখো একটা মলিকিউল থেকে আমরা কতগুলো মলিকিউল পাচ্ছি, দুটো মলিকিউল পাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমাদের ডেল এস কি হবে, পজিটিভ হবে। ঠিক আছে, এগুলো এক্স্যাক্টলি কতটা পজিটিভ হবে কতটা নেগেটিভ হবে সেগুলো তো এগুলো হচ্ছে মেজার করা এরকমভাবে যায় না, এরকম ইজিলি মেজার করা যায় না, কিন্তু জাস্ট নাম্বার অফ মলিকিউলস দেখে আমরা এটা বলতে পারি যে এনট্রপির মানটা বাড়ছে না কমছে। ঠিক আছে, আচ্ছা এবার আমরা যাব ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনের দিকে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন মানে কি, যে এনট্রপি মানে আমাদের বোঝাই কি। ঠিক আছে, এনট্রপি বলতে আমরা কি বুঝবো, ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন দেখে দেখব আমরা। আচ্ছা, এনট্রপি প্রথম কথা বলে রাখি একটা স্টেট ফাংশন। ঠিক আছে, পাথ ফাংশন আর স্টেট ফাংশন ছিল। স্টেট ফাংশন মানে অবস্থার অপেক্ষক, অবস্থার অপেক্ষক। মনে করে দেখো, শুধু বলেছিলাম কিউ অ্যান্ড ডাব্লিউ এই দুজনেই শুধুমাত্র কি আছে, পাথ ফাংশন। এই দুজনে কি আছে, পাথ ফাংশন। এই দুজনকে বাদ দিয়ে বাদ বাকি থার্মোডাইনামিকে আমরা যা যা দেখব অল আর স্টেট ফাংশন, সব কিছুই কি হবে, অবস্থার অপেক্ষক হবে। ঠিক আছে, শুধুমাত্র কিউ অ্যান্ড ডাব্লিউ বাদ দিয়ে সবাই কি হবে, স্টেট ফাংশন হবে। ঠিক আছে, তো স্টেট ফাংশন যেহেতু হচ্ছে তাই জন্য বলতে পারি যে এনট্রপিকে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো। পাথ ফাংশনকে আমরা কোনোদিনও ডিফারেন্সিয়েশন করতে পারবো না, ডি কিউ ডি ডব্লিউ আকারে পাথ ফাংশনকে আমরা কোনোদিনও লিখতে পারবো না। আইদার এটাকে লিখতে হবে ডি কাট কিউ আর ডি কাট ডাব্লিউ লিখতে হবে, বা শুধুমাত্র কিউ আর ডাব্লিউ আমরা ব্যবহার করতে পারি। ঠিক আছে, কিন্তু যেহেতু এনট্রপি একটা স্টেট ফাংশন, তাহলে এর ডিফারেন্সিয়েশনও সম্ভব, এবং এই ডিফারেন্সিয়েশনটা এই যে থেকে ডেরিভেটিভটা ইন্টিগ্রেশনও সম্ভব। ঠিক আছে, তো এই হচ্ছে এনট্রপি। তাহলে এনট্রপি একটা স্টেট ফাংশন। আচ্ছা, এবার এনট্রপি দুই রকম জিনিসের জন্য হয়। আমরা থার্মোডাইনামিকে যা যা শিখব বা যা যা দেখব, সবসময় সমস্ত কিছু জিনিস আমরা দুটো প্রক্রিয়ার জন্য আলাদা আলাদা করে করার চেষ্টা করব। ঠিক আছে, যেমন আমরা দেখবে সমষ্ণ পরাবর্ত প্রক্রিয়ায় কার্যের মান দেখেছিলাম, সমষ্ণ অপরাবর্ত প্রক্রিয়ায় কার্যের মান দেখেছিলাম। ঠিক আছে, ঠিক তেমনভাবে এনট্রপির চেঞ্জটা কার কার জন্য কেমন হবে। ঠিক আছে, তো এনট্রপির চেঞ্জ ds ইজ ইকুয়ালস টু কিউ রিভার্সিবল বাই টি। ঠিক আছে, এনট্রপির চেঞ্জের ভ্যালুটা কত হবে, ইজ ইকুয়ালস টু কিউ রিভার্সিবল বাই টি হবে। ঠিক আছে, কিউ রিভার্সিবল মানে রিভার্সিবল প্রক্রিয়ায় বা পরাবর্ত প্রক্রিয়ায় কিউ দিয়ে কি বোঝানো হয়, কিউ রিভার্সিবল, চেঞ্জ ইন হিট ইন রিভার্সিবল প্রসেস। পরাবর্ত প্রক্রিয়ায় তাপের পরিবর্তন, যদি হিট অ্যাবজর্ব হয়, তাপ যখন শোষণ হবে তখন কি হবে, কিউ ইকুয়ালস টু পজিটিভ হবে। যখন হিট রিলিজ হবে তখন কিউ ইকুয়ালস টু কি হবে, নেগেটিভ হবে। তাহলে ভালো করে ভেবে দেখো, টেম্পারেচার কখনো নেগেটিভ হবে না, টেম্পারেচার অলওয়েজ পজিটিভ। ঠিক আছে, তো যেই বিক্রিয়াতে বা যেই প্রক্রিয়াতে
হিট অ্যাবজর্ব হবে তার জন্য কি হবে, সিস্টেমের এন্ট্রপির চেঞ্জ কি হবে, অলওয়েজ পজিটিভ হবে। যেখানে হিট রিলিজ হবে সেখানে সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ কি হবে, সবসময় নেগেটিভ হবে। ঠিক আছে, আচ্ছা এটা তো বের করলাম রিভার্সিবল প্রসেসের জন্য আমরা এন্ট্রপির ভ্যালুগুলো আমরা বের করতে পারলাম। ইরিভার্সিবল প্রসেসের জন্য এন্ট্রপি বের করা যায় না। ইরিভার্সিবল প্রসেসের জন্য কখনো আমরা এন্ট্রপির অ্যাকচুয়াল ভ্যালু আমরা ডিটারমাইন করতে পারি না। ইরিভার্সিবল প্রসেসের জন্য শুধুমাত্র বলছে কি ডিএস মানে হচ্ছে কি চেঞ্জ ইন এন্ট্রপি সবসময় গ্রেটার দেন 0 হবে। কতটা হবে, কতটা কি ভ্যালু আসবে তার কোনো হচ্ছে কি ভ্যালু হয় না, মেজারমেন্ট ওভাবে করা যায় না। তো ইরিভার্সিবল প্রসেসের জন্য আমরা কখনো এন্ট্রপি চেঞ্জের ভ্যালু কখনো এক্স্যাক্টলি আমরা ডিটারমাইন করতে পারবো না, সেটা শুধুমাত্র রিভার্সিবল প্রসেসের জন্যই কি হবে, সম্ভব হবে। ঠিক আছে, রিভার্সিবল প্রসেস ছাড়া ইরিভার্সিবল প্রসেসের জন্য আমরা এটা কখনোই বের করতে পারবো না। ঠিক আছে, আচ্ছা এবার বলি যে আমরা প্রথমে থার্মোডাইনামিক্সের প্রথমের দিকে দেখেছিলাম যে সিস্টেম, এই এটাকে একটা কি বলা হবে, সিস্টেম, মানে যেটার মধ্যে আমি কোনো একটা ক্লোজ সিস্টেম হতে পারে, কোনো কিছু রিয়াকশন টিয়াকশন, ধরো গ্যাসিয়াস টাইপের কোনো রিয়াকশন করছি বা কোনো কিছু একটা করছি, যা যেটুকু জায়গার মধ্যে আমরা করব সেটাকে বলবো সিস্টেম। সিস্টেমের বাইরে হোল যে ইউনিভার্স আছে, ইউনিভার্স মানে শুধুমাত্র পৃথিবী নয় কিন্তু, যত দূর অবধি হচ্ছে কি যা যা আমরা কিছু কল্পনা করতে পারি বা বিজ্ঞানীরা কল্পনা করতে পারেন সেটাকে আমাদের ইউনিভার্স বলা হয়। ইউনিভার্স মানে হোল ওয়ার্ল্ড নয় কিন্তু, ঠিক আছে, ইউনিভার্স মানে হচ্ছে পুরো বিশ্ব ব্রহ্মাণ্ডের কথা বলা হচ্ছে। আচ্ছা, তো সিস্টেম আর এই যে সিস্টেম বাদ দিয়ে ইউনিভার্সটাকে কি বলা হয়, সারাউন্ডিংস। ঠিক আছে, সিস্টেমটা মানে এটুকু বাদ দিয়ে পুরো ইউনিভার্সটাকে বলা হবে কি, সারাউন্ডিংস, মানে এটাকে বলা হয় পরিবেশ। ঠিক আছে, তাহলে ডেল্টা এস ইউনিভার্স ইজ ইকুয়ালস টু ডেল্টা এস সিস্টেম প্লাস ডেল্টা এস সারাউন্ডিংস। তাহলে ইউনিভার্স কি কি নিয়ে তৈরি হচ্ছে, ইউনিভার্স তৈরি হচ্ছে সিস্টেম আর সারাউন্ডিংস নিয়ে। ঠিক তেমনভাবেই এই বিশ্বের মোট এন্ট্রপির চেঞ্জ আমরা বের করতে গেলে আমাদের বের করতে হবে সিস্টেমের এন্ট্রপির চেঞ্জ কত আর সারাউন্ডিংসের এন্ট্রপির চেঞ্জ কত, সেই দুটোকে নিয়ে যোগ করলে আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব যে ডেল্টা এস ইউনিভার্সের ভ্যালুটা পেয়ে যাব, যে এই ইউনিভার্সের মোট এন্ট্রপি আমাদের বেড়ে যাচ্ছে না কমে যাচ্ছে সেটা আমরা বের করতে পেরে যাব। ঠিক আছে, আচ্ছা for adiabatic process, for adiabatic process মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার জন্য। ঠিক আছে, তো ds ইকুয়ালস টু কত হবে, q রিভার্সিবল বাই t, ফর শুধুমাত্র অ্যাডিয়াবেটিক নয়, রিভার্সিবল অ্যাডিয়াবেটিক প্রসেস ds ইকুয়ালস টু কি হবে, q রিভার্সিবল বাই t। আমরা জানি যে অ্যাডিয়াবেটিক প্রসেস মানে কি, অ্যাডিয়াবেটিক প্রসেস মানে q ইকুয়ালস টু কত হবে, 0। তো এটা অ্যাডিয়াবেটিক রিভার্সিবল প্রসেস, তো তার মানে q রিভার্সিবল ইকুয়ালস টু 0 হবে। তার মানে অ্যাডিয়াবেটিক প্রসেস বললেই কি হবে, ds আমার অলওয়েজ 0 হবে। এই যে dsটা বের করছি, এই dsটা কার, এই dsটা হলো সিস্টেম। ঠিক আছে, কারণ সিস্টেম নিয়ে তো আমরা কাজ করছি। অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হবে, সিস্টেম হচ্ছে কি কোনো রকমের হিট রিলিজও করবে না, হিট অ্যাবজর্বও করবে না। তো যদি হিট রিলিজও না করে, যদি অ্যাবজর্বও না করে, তাহলে সারাউন্ডিংসের কি হবে,
সারাউন্ডিংসের জন্য কি হবে, তাহলে ডেল এস সিস্টেম ইকুয়ালস টু 0 এবং ডিএস সারাউন্ডিংস সেটাও কি হবে আমার 0 হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এবার বেশিরভাগ প্রক্রিয়াতে কি হয়, যদি ঠিক আছে, ভালো করে দেখো, যদি এই সিস্টেমটা যদি হিট ধরো রিলিজ করলো, হিট যদি ছেড়ে দেয়, তাহলে কি হবে, কিউ ইকুয়ালস টু নেগেটিভ। তো যে পরিমাণের হিট ছাড়লো সেই পরিমাণের হিটটা কোথায় চলে আসলো, কোথায়, সেই পরিমাণের হিটটা হচ্ছে কি অ্যাড হয়ে গেল কোথায়, আমার সারাউন্ডিংসে। তো সেই জন্য বেশিরভাগ রিভার্সিবল প্রক্রিয়ার জন্য, বেশিরভাগ রিভার্সিবল প্রক্রিয়াতে আমরা দেখব ডিএস সিস্টেম is equals to minus of ds surroundings। ঠিক আছে, এটাকে যদি আমরা ডেল্টা দিয়ে করি, ডেল্টা এস সিস্টেম ইজ ইকুয়ালস টু ডেল্টা এস সারাউন্ডিংস মাইনাস মাইনাস ডেল্টা এস সারাউন্ডিংস। মানে ভালো করে দেখো, এখানে যেটা বললাম, এখানে কিউ সিস্টেম নিজে কি করছে, হিট ছেড়ে দিচ্ছে, মানে কিউ ইকুয়ালস টু নেগেটিভ আসবে। তাহলে ডিএস সিস্টেমের কি হবে, কিউ হচ্ছে কি নেগেটিভ আসলে ডিএস সিস্টেমটাও কি আসবে, নেগেটিভ আসবে। এই যে হিটটা ছাড়লো তখন এই ডেলের এই সারাউন্ডিংসের জন্য সেই হিটটা কি করলো, সে হচ্ছে কি গ্রহণ করলো। তার মানে এখানে কিউ ইকুয়ালস টু, যে নেগেটিভ হলো এখানে সিস্টেমের জন্য কিউ নেগেটিভ, কিন্তু সারাউন্ডিংসের জন্য কিউটা কি হবে তখন, পজিটিভ হয়ে যাবে। তো তখন সারাউন্ডিংসের জন্য কিউ কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তাহলে কিউ, তাহলে তখন ডি এর সারাউন্ডিংসটা কি হবে, পজিটিভ হবে। আগে নেগেটিভ আছে, তো পজিটিভ নেগেটিভ মিলে নেগেটিভ হয়ে যাবে। আর এখানে ডি এর সিস্টেম, এ তো অলরেডি তো নেগেটিভই হচ্ছে। ঠিক আছে, তাহলে আলটিমেটলি দুজনে কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে। আচ্ছা, তো সেই সূত্রে সবসময় মাথায় রাখবে পরাবর্ত প্রক্রিয়ার জন্য, যেখানে এই যে হচ্ছে গিয়ে বাউন্ডারি থ্রু দিয়ে হিট ইজিলি বাইরে বেরোতে পারে বা ভিতরে আসতে পারে, তখন সেই সমস্ত প্রসেসের জন্য, যেখানে সারাউন্ডিংসের সঙ্গে সিস্টেমের হিটের এক্সচেঞ্জ হচ্ছে গিয়ে প্রপারলি হবে, সেখানে রিভার্সিবল প্রসেসের জন্য সিস্টেমের সারাউন্ডিংস, সিস্টেমের এনট্রপি এবং সারাউন্ডিংসের এনট্রপি দুটোর ভ্যালু একই হবে, কিন্তু সাইনটা অপোজিট হবে। সিস্টেমের যা এনট্রপি হবে, সারাউন্ডিংসের এনট্রপি কি হবে, তার অপোজিট সাইনটা হবে। ঠিক আছে, তো এই গেল আমাদের সিস্টেম এবং সারাউন্ডিংসের মধ্যে এনট্রপির ডিফারেন্স নিয়ে। এবার দেখব আমরা কিছু ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন টাইপস। ঠিক আছে, ইকুইলিব্রিয়াম রিঅ্যাকশন, ইকুইলিব্রিয়ামে আমরা দেখেছি যে ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। তো ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম মানে কি, এক বয়েলিং হলো একটা ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম। আমরা ইকুইলিব্রিয়ামে দেখেছি, এই চ্যাপ্টারটা, এটা হচ্ছে কি ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টার, ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামের চ্যাপ্টারে দেখে নিতে পারো। বয়েলিং হলো একটা ইকুইলিব্রিয়াম, আর একটা কি আছে, মেল্টিং, আর আছে ফ্রেজিং। এই তিনটে। বয়েলিং মানে কি হচ্ছে, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক। মেল্টিং মানে গলনাঙ্ক। ফ্রেজিং মানে হিমাঙ্ক। ঠিক আছে, জলের ক্ষেত্রে যদি আমরা কনসিডার করি, ঠিক আছে, বয়েলিং মানে জল বয়েল করছে 100 ডিগ্রি সেলসিয়াস, মেল্ট করছে মানে আইস থেকে হচ্ছে কি ওয়াটার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস। ফ্রিজিং মানে, ফ্রিজিং হচ্ছে কি বরফ গলে যাচ্ছে, জল থেকে বরফ হচ্ছে, সেটা কি হচ্ছে, সেটাও 0 ডিগ্রি সেলসিয়াসে হচ্ছে। তো এই টেম্পারেচারে কি হবে, ইকুইলিব্রিয়াম তৈরি হবে। এই ইকুইলিব্রিয়ামটা মানে কি, এই ইকুইলিব্রিয়ামটা মানে হলো, যদি একটা ক্লোজ সিস্টেমের মধ্যে যদি করে থাকি, তাহলে ভালো করে দেখো, এখানে যদি জল থাকে, যদি বয়েল করে থাকি এটাকে আমি, তাহলে এখানে যদি জল থাকে, এখানে কি হবে, জলের ভেপার থাকবে। এখানে ইকুইলিব্রিয়াম আছে মানে জলের লিকুইড থেকে গ্যাসে যাওয়ার এবং গ্যাস থেকে লিকুইডে আসার প্রবণতা কি হবে, সমান হবে।
ঠিক আছে, মানে ধরো 10টা মলিকিউল ধরো হচ্ছে গিয়ে লিকুইড থেকে গ্যাসে গেল, ঠিক 10টা মলিকিউলই কি হবে, গ্যাসিয়াস থেকে আবার কনডেন্সড হয়ে ঘনীভূত হয়ে আবার কি হবে, গ্যাস ফেজ থেকে আবার লিকুইড ফেজে চলে আসছে। তো এটাকেই বলা হয় ফিজিক্যাল ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ভৌত সাম্যাবস্থা। তো এইটার জন্য হচ্ছে কি এই জিনিসপত্রগুলো হয়। এরকম যখন ইকুইলিব্রিয়াম যখন আসবে, যখনই ইকুইলিব্রিয়াম আসবে তখনই আমাদের আনতে হবে গিবস ফ্রি এনার্জি, গিবস ফ্রি এনার্জি, ঠিক আছে। যখনই একটা ইকুইলিব্রিয়াম তৈরি হবে তখনই আসবে আমাদের কি হবে, গিবস ফ্রি এনার্জি, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা যদি দেখি G ইকুয়াল টু এইচ মাইনাস টিএস, এটা গিবস ফ্রি এনার্জির ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন। G ইজ ইকুয়ালস টু এইচ মানে কি, এনথ্যালপি, টি মানে টেম্পারেচার, এস মানে এনট্রপি, ঠিক আছে। আচ্ছা, এবার যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে ডিজি ইজ ইকুয়ালস টু ডি অফ এইচ মাইনাস টিএস ইজ ইকুয়ালস টু ডিএইচ মাইনাস ডি অফ টিএস ইজ ইকুয়ালস টু ডিএইচ মাইনাস টিডিএস মাইনাস এস ডিটি। তাহলে ডিজি ইজ ইকুয়ালস টু এটা আসলো আমার। এখন as maximum reactions are carried out in constant temperature, যেহেতু বেশিরভাগ রিয়াকশন আমাদের কি হয়, টেম্পারেচার কনস্ট্যান্ট রাখা হয়, তো টেম্পারেচার কনস্ট্যান্ট রাখলে তাহলে ডিটি আমার কি হবে, জিরো হয়ে যাবে। ডিটি জিরো হলে মাইনাস এস ডিটি টার্মটা হচ্ছে কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। তাহলে ডিজি ইজ ইকুয়ালস টু ডিএইচ মাইনাস টিডিএস, তাহলে কি হবে, ডিজি ইজ ইকুয়ালস টু ডিএইচ মাইনাস টিডিএস, কারণ এসডিটি টার্মটা কি হয়ে গেছে আমার, জিরো হয়ে গেছে, ঠিক আছে। তো এটা হলো আমার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন, ঠিক আছে। আচ্ছা, এবার সব সময় মাথায় রাখবে ইকুইলিব্রিয়ামের জন্য এটা কি ব্যবহার করা হয়, ডিজি জিরো ইজ ইকুয়ালস টু ডিএইচ জিরো মাইনাস, ইকুইলিব্রিয়ামে জিটাকে তখন জি জিরো বলা হয়, ঠিক আছে। ইকুইলিব্রিয়ামে সাম্যাবস্থায় জিটাকে জি জিরো বলা হয়। ডিজি জিরো ইজ ইকুয়ালস টু ডিএইচ মাইনাস টিডিএস, ঠিক আছে। আচ্ছা, এবার যে কোনো রিয়াকশনের জন্য, যে কোনো রিয়াকশনের জন্য অ্যাট ইকুইলিব্রিয়াম ডিজি জিরো ইজ ইকুয়ালস টু কত হবে, জিরো। ইকুইলিব্রিয়ামে সাম্যাবস্থায় কি হবে, ডিজি জিরোর ভ্যালু কত হবে, জিরো হবে। তাহলে ডিএইচ মাইনাস টিডিএস ইজ ইকুয়ালস টু জিরো, কারণ ডিজি জিরো মানে কি, ডিএইচ মাইনাস টিডিএস, তাহলে ডিএইচ ইজ ইকুয়ালস টু কত হবে, টিডিএস, বা বলতে পারি টিডিএস ইকুয়ালস টু কত হবে, ডিএইচ। তাহলে দেখতে পাচ্ছি ডিএস ইকুয়ালস টু ডিএইচ বাই টি, ডিএস ইকুয়ালস টু ডিএইচ বাই টি। ডিএইচ মানে এনথ্যালপি পরিবর্তন, চেঞ্জ ইন এনথ্যালপি, ঠিক আছে। তাহলে কি দেখতে পাচ্ছি, ডিএফ ইজ ইকুয়ালস টু ডিএইচ বাই টি। এটাকে একটু কম্পেয়ার করি আমরা কার সঙ্গে, কম্পেয়ার করি কার সঙ্গে, ডিএস ইকুয়ালস টু কি ছিল, রিভার্সিবল প্রসেসের জন্য কিউ রিভার্সিবল বাই টি ছিল। তাহলে দেখো কিউ রিভার্সিবলটাকে জাস্ট চেঞ্জ হয়েছে কি দিয়ে, ডিএইচ দিয়ে। কিউ রিভার্সিবলটা কি হচ্ছে, যে কোনো রিভার্সিবল প্রসেসের জন্য। এটা কার জন্য, কিউ রিভার্সিবলটা কার জন্য, রিভার্সিবল প্রসেসের জন্য, রিভার্সিবল প্রসেসের জন্য। ডিএইচটা কার জন্য, ইকুইলিব্রিয়ামের জন্য, মানে সাম্যাবস্থার জন্য হচ্ছে কি হবে, ডিএইচ বসবে আমাদের, ঠিক আছে। আর কিউ রিভার্সিবলটা কাদের জন্য বসবে, যে কোনো রিভার্সিবল প্রসেসের জন্য, ঠিক আছে। এখন ডিএইচ মানে কি, ডিএইচ মানে হলো আমাদের
ধরো বয়েলিং হচ্ছে, স্ফুটনাঙ্ক। তো এটাকে কি বলা হবে? বাষ্পায়নের এনথালপি। ঠিক আছে? ডেল্টা এইচ কে বলা হয় ডেল্টা ডিএইচ ভেপার, মানে এনথালপি চেঞ্জ ফর ভেপারাইজেশন, বাষ্পায়নের এনথালপি। ঠিক আছে? গলনের জন্য ডিএইচ ফিউশন, এনথালপি চেঞ্জ ফর ফিউশন। ঠিক আছে? আর ডেল্টা এইচ ফ্রেজ, মানে কি হবে? এনথালপি চেঞ্জ ফর ফ্রিজিং। ঠিক আছে? তাহলে কি হলো? একটা হলো বাষ্পায়নের এনথালপি, যখন কি হবে? বাষ্পে পরিণত হবে। বাষ্পে পরিণত হবে মানে কি? যখন লিকুইড থেকে গ্যাসে যাবে তখনের জন্য ডিএইচ ভেপার হবে। তখন কি হবে? ডিএস ইকুয়ালস টু ডিএইচ ভেপারাইজেশন বাই টি। ঠিক আছে? আচ্ছা, ফিউশন মানে গলন, সলিড থেকে লিকুইড হবে, তার মানে সলিড থেকে লিকুইড। তাহলে এখানে ডেল্টা এস ইকুয়ালস টু কি হবে? ডিএইচ ফিউশন ডিভাইড বাই টি। ফ্রেজিংয়ের জন্য, ফ্রেজিং মানে হচ্ছে কি তোমার লিকুইড থেকে সলিড, তাহলে ডেল্টা এস ইকুয়ালস টু ডেল এইচ ফ্রেজিং ডিভাইড বাই টি। এগুলো হবে শুধুমাত্র, তাহলে ডিএফ ইকুয়ালস টু ডিএইচ বাই টি, এই জিনিসটা তাহলে শুধুমাত্র কখন হবে? এই রকম ফিজিক্যাল ইকুইলিব্রিয়ামে এইটা হবে। ঠিক আছে? এসবের জন্য এটা হলো। এছাড়া যদি কখনো তোমাকে মেনশন করে দেয় যে যে কোনো একটা রিয়াকশন, ধরো N2 প্লাস 3H2 থেকে অ্যামোনিয়া হচ্ছে, সবাই গ্যাসিয়াসে আছে, মেনশন করে দিল এ ইকুইলিব্রিয়ামে আছে, মেনশন করে দিল এ ইকুইলিব্রিয়ামে আছে। তো এ যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে ডিএস ইজ ইকুয়ালস টু কি হবে? এর জন্য যে এনথালপির চেঞ্জ হবে, এর জন্য যে এনথালপির চেঞ্জ হবে সেইটাকে, এই যে রিয়াকশানটা, এই রিয়াকশানটা হওয়ার জন্য যে এনথালপির চেঞ্জ হবে সেটাকে টেম্পারেচার দিয়ে ডিভাইড করলে আমরা কি পাবো? আমরা এনট্রপির চেঞ্জটা পাবো। ঠিক আছে? ওখানে তো ফিজিক্যাল চেঞ্জ ছিল, এটা হচ্ছে কেমিক্যাল চেঞ্জ। কেমিক্যাল চেঞ্জের জন্য শুধুমাত্র এনথালপির চেঞ্জ বসাবো। ঠিক আছে? তো ডিএস ইজ ইকুয়ালস টু ডিএইচ ডিভাইড বাই টি। এটা গেল হচ্ছে কি আমাদের কেমিক্যাল চেঞ্জের জন্য। ঠিক আছে? তো এই গেল এনট্রপির সমস্ত জিনিসপত্র। ঠিক আছে? এখন যদি আমরা ইউনিটটা যদি দেখি, এনট্রপির ইউনিট। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই যে এনট্রপি চেঞ্জ ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের জন্য এনট্রপির চেঞ্জ কত হবে? ভালো করে দেখো, ডব্লিউ ইকুয়ালস টু কত হবে? মাইনাস এনআরটি এলএন ভি টু বাই ভি ওয়ান অর মাইনাস এনআরটি এলএন পি ওয়ান বাই পি টু। এটা আমরা বের করেছিলাম প্রিভিয়াস ক্লাসে, দেখে নিতে পারো যে এনট্রপি চেঞ্জ ফর আইসোথার্মাল রিভার্সিবল প্রসেস। ঠিক আছে? ডব্লিউ ইজ ইকুয়ালস টু এটা। আচ্ছা, ফর আইসোথার্মাল প্রসেস আমরা বলতে পারি সমষ্ণ প্রক্রিয়া ডিটি জিরো। আমরা জানি ডিউ ইজ ইকুয়ালস টু এন সিভি বার ডিটি, দ্যাট ইজ ইকুয়ালস টু এন সিভি বার ইন্টু জিরো ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে বলতে পারি কিউ প্লাস ডাব্লিউ ইজ ইকুয়ালস টু ডিইউ। তাহলে কিউ ইজ ইকুয়ালস টু
ডিইউ মাইনাস ডাব্লু, ডিইউর ভ্যালু কত 0, তাহলে 0 মাইনাস ডাব্লু ইজ ইকুয়ালস টু কত হলো মাইনাস ডাব্লু, তাহলে কিউ ইজ ইকুয়ালস টু মাইনাস ডাব্লু। তাহলে আইসোথার্মাল প্রসেসের জন্য সবসময় মাথায় রাখবে, আইসোথার্মাল প্রসেসের জন্য কিউ ইজ ইকুয়ালস টু কত হবে মাইনাস ডাব্লু হবে। ঠিক আছে, তো কিউ যদি মাইনাস যদি ডাব্লু যদি হয়ে থাকে তখন তাহলে আমাদের কি হবে এন্ট্রপির ডিএস ইজ ইকুয়ালস টু কত হবে কিউ রিভার্সিবল বাই টি, কিউ মানে কত মাইনাস ডাব্লু বাই টি। এখন entropy change for isothermal reversible process W is equals to minus nRT ln V2 by V1, তাহলে minus W is equals to plus nRT ln V2 by V1 by T, T কেটে গেল, তাহলে is equals to nR ln V2 by V1। আচ্ছা এই ln মানে কি log এর e base, ঠিক আছে, এটা মাথায় রাখবে, ln দিয়ে লিখে শুধু log গুলো লিখে দেবে না কিন্তু, ক্যালকুলেটারে ক্যালকুলেট করার সময় এটা এলএনই বসাতে হবে, ঠিক আছে। আচ্ছা এটা যদি করতাম অন্যভাবে, যদি P1 P2 দিয়ে করতাম প্লাস nRT ln P1 বাই P2, টি কেটে গেল ইজ ইকুয়ালস টু কত হবে, তাহলে ডিএস ইকুয়ালস টু nR ln P1 বাই P2, যে কোনো একটা। যদি আমাদের এটা যদি প্রেসারে যদি ভলিউমে যদি দেওয়া থাকে তাহলে এই ইকুয়েশন বসাবো, যদি প্রেসারে দেওয়া থাকে তাহলে কি হবে ওই ইকুয়েশন বসাবো, ঠিক আছে। এটা তাহলে কি হবে এন্ট্রপি চেঞ্জ গেল কার জন্য, রিভার্সিবল আইসোথার্মাল প্রসেসের জন্য গেল এই। আচ্ছা এবার মোটামুটি আমাদের যতগুলো এন্ট্রপি রিলেটেড যা যা কিছু হতে পারে সব কিছু মোটামুটি আমাদের দেখা হয়ে গেছে, এখানে আর তেমন কিছু নেই, মোটামুটি এন্ট্রপি চেঞ্জ এর মধ্যেই হচ্ছে কি থাকতে পারে, ঠিক আছে। আচ্ছা এবার শুধু দেখি এবার ইউনিট অফ এন্ট্রপি কি হবে, এন্ট্রপির ইউনিটটা কি হবে সেটা কি করে বের করব আমরা। ইউনিট অফ এন্ট্রপি ইজ ইকুয়ালস টু, এন্ট্রপি মানে কি কিউ বাই টি, কিউ মানে কি উপরে কে আছে ইউনিট অফ হিট বাই ইউনিট অফ টেম্পারেচার, হিটের এনার্জি হিটের ইউনিট কি হবে জুল, টেম্পারেচার ইউনিট হবে কেলভিন, কেলভিন নিচে থাকবে কেলভিনটা উপরে গেলে কেলভিন ইনভার্স, তাহলে হচ্ছে কি এন্ট্রপির ইউনিট কি হবে জুল কেলভিন ইনভার্স, ঠিক আছে। বা যদি সিজিএসে হয় তাহলে কত হবে আর্গ, সিজিএসে টেম্পারেচার ইউনিট কেলভিন ইনভার্সই হয় তাই তো, তাহলে আর্গ কেলভিন ইনভার্স, এটা কি হলো এসআইতে, এটা হলো সিজিএস, ঠিক আছে। এই গেল এন্ট্রপির ব্যাপারে সমস্ত জিনিস, আজকে এতটুকুই।